দেখেন স্থানাঙ্ক ব্যবস্থা আমরা তো গ্রাফে তো সবাই কাজ করছি। গ্রাফে কি করি? বিন্দু বসাই না? 1 2 বিন্দু করলে একটা বিন্দু দেই, 5 2 বিন্দু করলে একটা বিন্দু দেই। ভেক্টর না, দেখেন না। কি বলছি যে আমরা যখন স্থানাঙ্ক দেই, মানে আমরা নরমালি স্থানাঙ্ক বলতে কি বুঝি? যে এরকম একটা x অক্ষ থাকে আর এরকম একটা কি থাকে? y অক্ষ থাকে। তো আমরা কি করি? আমাদের কোন একটা পয়েন্ট বললে 1 2 3 4 5, মনে করেন আমাকে বললো 1 2 1 2 বললে আমি কি বলবো? 1 2 বলে 1 আমাকে যদি বলে 1 2 বিন্দু, 1 2 বিন্দু মানে কি? প্রথমে এক যাইতে হবে, পরে দুই যাইতে হবে। যেমন 1 2, এই বিন্দুটার নাম হচ্ছে 1, 2। কোনো ঝামেলা আছে? আমি যদি এই বিন্দুটা বলি, এই বিন্দুটা বললে কি হবে? 1 2 3 4 1, এই বিন্দুর নাম হবে 4, 1। তাহলে আমি যদি যে কোনো পয়েন্ট বলি, পয়েন্ট বললে কি সাথে সাথে ওই বিন্দু আমি গ্রাফের মধ্যে বসাইতে পারি না? পারি। যদি বলি -2 3, -2 3, তাহলে কি করতে হবে? প্রথমে বামে, তারপর উপরে। তাহলে একটা পয়েন্ট থাকলে সেটা আমি যে কোনো জায়গায় বসাইতে পারবো কি পারবো না? এই যে একটা পয়েন্ট আমরা গ্রাফের মধ্যে বসাই, সেটাকে আমরা বলি হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। মানে আমরা যেই পয়েন্টগুলো বসানো এতদিন শিখছি, এটার নাম হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাকে কি করতে হয়? আমাকে কোনো একটা পয়েন্টের পজিশন জানার জন্য দুইটা মান বলতে হয়। প্রথমে বলতে হয় হচ্ছে এই যে প্রথমে যে মান বলতেছি সেটাকে আমরা নরমালি প্রকাশ করি x দিয়ে, যে x অক্ষ বরাবর আমি ডানে যাব না বামে যাব, প্রথম মান থেকে সেটা বুঝি। আর সেকেন্ড মান দিয়ে বুঝি আমি উপরে যাব নাকি নিচে যাব। কি বলছি বুঝছি? যেমন আমি যখন বলছি 1, 2, 1 পজিটিভ, তাহলে বুঝতে হবে x এর ডান দিকে যাইতে হবে, y পজিটিভ বুঝতে হবে উপরের দিকে যাইতে হবে। আমি যদি বলতাম -3, -7, তাহলে বুঝতে তো প্রথমে x এর কোন দিকে যাইতে হবে? বামে, পরে y এর কোন দিকে যাইতে হবে? নিচের দিকে। তাহলে এই ডানে বামে উপর নিচে এগুলো যায় আমরা কি করি? এগুলো যায় হচ্ছে আমরা কোন বিন্দুর পজিশন জানতে পারি। কোন ঝামেলা আছে? কোন ঝামেলা আছে? আচ্ছা, তাইলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক কেন ব্যবহার করতেছি? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবহার করতেছি কোন একটা পয়েন্টের পজিশন জানার জন্য, কোন একটা পয়েন্টের অবস্থান বা পজিশন জানার জন্য। কি বলছি বুঝছি? কার্টেসীয় স্থানাঙ্ক কেন ব্যবহার করতেছি? কোন একটা পয়েন্টের অবস্থান জানার জন্য। এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন। ধরেন এই হচ্ছে আমার একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমি জানি না এটা x কত y কত, এটাকে আমি ধরলাম আনুমানিক যেটা x, y। কোন ঝামেলা আছে? পজিটিভ x পজিটিভ y বলতে হবে, কারণ ডানে গেছে আর উপরে গেছে। তাহলে এই পয়েন্টটা দিয়ে আমি কি বুঝবো? যে আমি এইখান থেকে প্রথমে কতটুকু আসছে? x পরিমাণ আসছে, তারপর এইখান থেকে কতটুকু উপরে? y পরিমাণ উপরে উঠছে। কোন ঝামেলা আছে? তাহলে এই বিন্দুটা পাইছি। এটা কেমন ব্যবস্থা? কার্টেসীয়। এখন আরেকটা ব্যবস্থা আছে। আমরা এই যে x যাচ্ছে ডানে বামে যাই যাচ্ছে, সব কোথা থেকে যাচ্ছে? সব কিন্তু মূল বিন্দু থেকে যাচ্ছে, জানি এটা। আচ্ছা, এখন মনে করেন আমি বললাম এই পয়েন্টের অবস্থান, আমি এরকম বলবো না যে আমি মূল বিন্দু থেকে ডান ঘর যাব x পর্যন্ত, উপরে যাব y পর্যন্ত, এইভাবে আমি বলবো না। না বলে আমি বলবো যে এই মূল বিন্দু থেকে 30 ডিগ্রি কোণ করে যাও, এই মূল বিন্দু থেকে 30 ডিগ্রি কোণ করে আগাইতে থাকো। ধরেন এইটা হচ্ছে আমার মূল বিন্দু, আমি বললাম যে এখানে 10 ডিগ্রি কোণ করে যাও, তাহলে 10 ডিগ্রি কতটুকু হতে পারে? আনুমানিক এরকম 10 ডিগ্রি এরকম জায়গা হতে পারে। আমি যদি বলি 20 ডিগ্রি কোণ করে যাও, তাহলে কি এইভাবে যাবে না আরেকটু উপরে? তাহলে 20 ডিগ্রি যে এরকম আরেকটু উপর দিয়ে যেতে পারে। যদি বলি 30 ডিগ্রি, তাহলে আরেকটু উপর দিয়ে, তাহলে এইভাবেও তো একটা পথ হইতে পারে নাকি? পারে না? তো মনে করেন আমি বললাম যে এই যে পয়েন্টটায় আমি যাব, এই পয়েন্টটায় আমি এরকম প্রথমে ডানে পরে উপরে এইভাবে আমি যাব না, না যে আমি এখান থেকে সরাসরি যাব, এক স্টেপে যাব। কয় স্টেপে? এক স্টেপে। তাহলে কি বলতে হবে? যে আপনাকে এইভাবে যাইতে হবে। ঠিক স্যার? ঠিক, একদম সোজা এইভাবে যাইতে হবে। আমি এক্সও যাব না, ওয়াই যাব না, একদম সোজা যাইতে হবে। ঠিক আছে নাকি নাই? তাহলে যখন গেলাম তখন কি হচ্ছে? এখানে একটা কোণ তৈরি হচ্ছে। কত কোণ তৈরি হচ্ছে? ধরলাম থিটা কোণ তৈরি হচ্ছে। কত কোণ? থিটা কোণ। আর কতটুকু যাইতে হচ্ছে? ধরলাম r পরিমাণ যাইতে হচ্ছে। কতটুকু? r পরিমাণ। তাহলে এই যে পয়েন্ট, এই যে একটা পয়েন্ট p, একটা পয়েন্ট, এই p পয়েন্টে আমি দুই ভাবে যাইতে পারবো। ধরেন কেউ আমাকে জিজ্ঞেস করলো আমি p পয়েন্টে যাব, আমাকে একজন বলল যে মূল বিন্দু থেকে প্রথমে x যাও, পরে y যাও, p বিন্দু পাওয়া যাবে। পাবো কি পাবো না? আবার কেউ আমাকে এভাবে বলল যে তুমি মূল বিন্দু থেকে 30 ডিগ্রি বা থিটা কোণ করে r পরিমাণ যাও, থিটা কোণ করে r পরিমাণ যাও, তাইলে p বিন্দু পাবো। পাবো কি পাবো না? কি বলছি বুঝছি? তাহলে এই যে p বিন্দু যে আমি খুঁজতেছি কয়ভাবে পাবো? দুইভাবে। একজন আমাকে
কি বলবে যে প্রথমে ডান দিকে x যাও পরে উপরের দিকে y যাও, p কি পাবো নাকি পাবো না? আরেকজন কি বলবে যে এইভাবে যাওয়ার দরকার নাই, তুমি থিটা কোণ করে আর পরিমাণ দূরত্ব যাও, তাইলেও কি পাবা? p বিন্দু পাবা। তাই না? আমি দুই ভাবে পাচ্ছি, আমি x y দিয়েও এই p বিন্দুটা খুঁজে পাইতেছি, আবার একটা কোণ আর কতটুকু যাইতে হবে মানে r আর থিটা এটা দিয়েও কি আমি p বিন্দুর অবস্থান পাইতেছি। যখন একটা দূরত্ব আর কোণের মাধ্যমে কোনো বিন্দু আমি খুঁজবো তখন সেটাকে আমি বলবো হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি বলছি বুঝছি? তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক আমি নরমালি কি দিয়ে প্রকাশ করি? x, y দিয়ে। আর পোলার স্থানাঙ্ক আমি কি দিয়ে প্রকাশ করি? r, থিটা দিয়ে, যে কত কোণে যাব কতটুকু যাব। আর এখানে x এ কতটুকু যাব y এ কতটুকু যাব। দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা ক্লিয়ার স্যার? হ্যাঁ। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থা কি? জাস্ট বিন্দুর পজিশন বোঝায়। আপনি কিভাবে যাবেন এটা আপনার উপর। আপনি যদি x y ব্যবহার করে যান তাহলে বলবো এটা কার্টেসীয় স্থানাঙ্ক, আর আপনি যদি একটা কোণ আর একটা দূরত্ব ইউজ করে যান তখন সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি বলছি বুঝছি নাকি বুঝি নাই? সবাই ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? কার্টেসীয় স্থানাঙ্কে যে x থাকে এই x টাকে আমরা বাংলায় বলি হচ্ছে ভুজ। বাংলায় কি বলি? ভুজ। আর y যেটা থাকে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কোটি। কোনো ঝামেলা আছে? নাই। ঝামেলা আছে? না। নাই। আমাদের কি শিখতে হবে? আমাদের এইখানে প্রথম শিখতে হবে যে আমি কার্টেসীয় স্থানাঙ্ককে কিভাবে পোলার স্থানাঙ্কে কনভার্ট করব, আর শিখতে হবে পোলার স্থানাঙ্ককে আমি কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করব। কি বলছি বুঝছি? এইটা জানার আগে প্রথম যেটা সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ধরেন আমি আপনাকে বললাম 2 - 5, 2 - 5 কোন চতুর্ভাগ? চিন্তা করেন। চতুর্থ। কেন 2 2 বলছি তাহলে কোন দিকে যাবে? x এর ডান দিকে। প্লাস 2 বলছি তাহলে ডান দিকে, -5 মানে নিচের দিকে। কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। আমাকে চতুর্ভাগ সম্পর্কে পুরো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? আপনি বলেন -2 - 7 কোন চতুর্ভাগ? -2 - 7 বামে তৃতীয়। তৃতীয়। কোন ঝামেলা আছে? +2 - 7 -2 + 7 তৃতীয়। তাহলে চতুর্ভাগ সম্পর্কে সবার আইডিয়া আছে। সমস্যা হবে না তো? সমস্যা হবে না। আচ্ছা এখন দেখেন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক যখন ব্যবহার করব, একটা কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে বুঝতে হবে কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে x আর y বাদে কিছু থাকতে পারবে না। পোলার স্থানাঙ্কে r আর থিটা বাদে কিছু থাকতে পারবে না, আর ওইখানে x y এর কোনো কিছু থাকতে পারবে না। কি বলছি বুঝছি? তো আমরা এখান থেকে এখন সূত্র শিখবো যে কার্টেসীয় স্থানাঙ্ককে পোলারে কনভার্ট করলে কি কি সূত্র লাগবে। প্রথম সূত্র লাগে হচ্ছে x = r cos থিটা। পরের সূত্র হচ্ছে y = r sin থিটা। আমরা সূত্র মুখস্থ করব কিন্তু একটু বুঝে আসি যে সূত্র কেমনে আসে। আমি এখানে কোন বিন্দুতে যাইতেছিলাম? p বিন্দুতে। কয় প্রসেসে গেছি? দুই প্রসেসে গেছি। আমি দুইটাই আলাদা আলাদা চিন্তা করব। ঠিক আছে? ধরেন আমি প্রথমে কার্টেসীয় চিন্তা করতেছি। কার্টেসীয় চিন্তা করার জন্য প্রথমে আমি কতটুকু আসছি? x। পরে আমি কতটুকু গেছি? y। এই যে আমি y পরিমাণ গেছি। তাহলে এই যে দাগটা কাটলাম, এই দুইটা দাগ কি বোঝাইতেছে? কার্টেসীয়। আর আমি পোলারে কেমনে গেছি? থিটা r। এই যে এমনে গেছি। সব মিলে কি তৈরি হইছে? একটা ত্রিভুজ তৈরি হইছে। কোন ঝামেলা আছে? আমি x এর মান বের করব। x কার মান বের করব? x বের করব। x এর মান কি আমি cos থিটা দিয়ে করতে পারবো না? এটার মান কি? আর দেখেন এখান থেকে একটা সম্পর্ক পাই, সমকোণী ত্রিভুজ না? পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো নাকি পারবো না? প্রথমেই লিখতে পারবো x² + y² = r²। সমকোণী ত্রিভুজ অনুযায়ী এটা হচ্ছে একটা সূত্র। সূত্র কি স্যার? x² + y² = r²। আমি শুধু x জানতে চাচ্ছি। x কি ভূমি না? কি দিয়ে জানতে চাচ্ছি? জানতে চাচ্ছি হচ্ছে পোলার দিয়ে, মানে r আর থিটার মাধ্যমে x কে জানতে চাচ্ছি। তাহলে এটা ভূমি আর এটা কি? অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক কি? cos। তাহলে আপনি যদি এই ত্রিভুজের মধ্যে cos থিটা অ্যাপ্লাই করেন, cos থিটা ভূমি বাই অতিভুজ, কোনো ঝামেলা আছে? তাহলে x এর মান কি আসলো? r cos থিটা। এখন মনে করেন আমি এইটা জানবো, কি দিয়ে জানবো? পোলার দিয়ে জানবো। পোলার দিয়ে মানে r আর থিটার মাধ্যমে জানতে চাচ্ছি। sin। এটা কি লম্ব? এটা কি অতিভুজ? তাহলে sin থিটা। sin থিটা মানে কি? এই যে লম্ব বাই
প্রতিভুজ, তার মানে y r sin থিটা। সূত্রগুলো কেমনে আসছে বুঝতে পারছি যে x তো কিসের কার্টেসীয়, এটাকে আমি পোলার দিয়ে জানতে চাচ্ছি, মানে r দিয়ে জানতে চাচ্ছি। তাহলে x হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ cos, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ sin। বুঝছি নাকি বুঝি নাই? ক্লিয়ার স্যার? আচ্ছা, তাহলে x এর ফর্মুলা কি? x r cos থিটা। কোন ঝামেলা আছে? না। y এর ফর্মুলা কি? r sin থিটা। আরেকটা ফর্মুলা কি? x² y² r স্কয়ার। সমস্যা আছে? তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি করব? x কে আমি r আর থিটায় কনভার্ট করতে পারবো, r আর থিটা থাকলে সেটাকে আমি x এ কনভার্ট করতে পারবো। বুঝা গেছে নাকি যাই নাই? আচ্ছা, তাহলে দেখেন শুধু x এর ফর্মুলা জানি, শুধু x এর ফর্মুলা কি কি দিয়ে জানি? r আর থিটা দিয়ে জানি। কোনো ঝামেলা আছে? শুধু y এর ফর্মুলা কি দিয়ে জানি? r আর থিটা দিয়ে জানি। শুধু r এর ফর্মুলা কি দিয়ে জানি? x স্কয়ার x y দিয়ে জানি। এখন কারটা বাকি আছে বলেন তো? শুধু থিটাটা জানি। এখানে কিন্তু টোটাল চারটা জিনিস ছিল, শুধু x, শুধু y, শুধু r, শুধু থিটা। আপনি শুধু x এর ফর্মুলা জানেন, শুধু y এর ফর্মুলা জানেন, শুধু r এর ফর্মুলা জানেন, শুধু কার ফর্মুলা জানেন? থিটা। সিঙ্গেলি থিটার ফর্মুলা জানি না, তাহলে থিটার ফর্মুলা এখান থেকে বের করতে হবে। ঠিক আছে? থিটা কিসের? থিটা কিসের মধ্যে আছে? কার্টেসীয় নাকি পোলার? পোলার। তাহলে আমি পোলারে থিটা জানি, ওইটাকে আমি কিসে কনভার্ট করব? কার্টেসীয়। কার্টেসীয়। তাহলে থিটা, এই থিটা বের করব কার্টেসীয় দিয়ে। কার্টেসীয় মানে কি? x আর y দিয়ে। x কি এখানে? ভূমি। এটা কি? কোন সূত্র আসবে? tan। তাহলে tan থিটা। থিটা ইকুয়ালস টু tan থিটা। tan থিটা সমান কি? y বাই x। y বাই x। তাহলে থিটা, এই যে থিটা সূত্র, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। বুঝছি? থিটার সূত্র tan ইনভার্স y বাই x। তাহলে দেখেন এখন আমি সিঙ্গেল x এর সূত্র জানি, সিঙ্গেল y এর সূত্র জানি, সিঙ্গেল r এর সূত্র জানি, সিঙ্গেল থিটার সূত্র জানি। বুঝছি নাকি বুঝি নাই? বুঝা গেছে? তাহলে থিটার ফর্মুলা কি? থিটা ইকুয়ালস টু মডুলাস অফ y বাই x। আচ্ছা, tan ইনভার্স মডুলাস অফ y বাই x। কোন ঝামেলা আছে? হ্যাঁ, মডুলাস দিবেন, মাইনাস আসলে প্রবলেম। এটুকু বুঝতে পারছি? এটুকু কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন একটু শুনেন, একটু শুনেন। এই যে থিটার ফর্মুলা হচ্ছে চারটা। থিটা কি? থিটা কোণ না? আমি যে বিন্দুটা নিছি সেই বিন্দুটা আমার কোন চতুর্ভাগে আছে? আমার এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে। এক একটা চতুর্ভাগ অনুযায়ী থিটার ফর্মুলা এক এক রকম হবে। ঠিক আছে? 9 10 এ যারা হায়ার ম্যাথমেটিক্স পড়ছে তারা আমরা সমাধান করার সময় কোন বের করা শিখছি না? দ্বিতীয় চতুর্ভাগে আমরা কোন কেমনে বের করতাম? পাই মাইনাস 4। তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে এইটা প্রথম চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ? ধরেন আমার কোণ দ্বিতীয় চতুর্ভাগে আছে, তখন দ্বিতীয় চতুর্ভাগে যে কোণের আমি ফর্মুলা দিব এটা আমি দিতে পারবো। এটা কোন চতুর্ভাগের জন্য বলছি? হয়ে যাবে, হয়ে যাবে। এটা কোন চতুর্ভাগের জন্য? প্রথম চতুর্ভাগ। যদি আমার পয়েন্টটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তখন থিটাটা আর এরকম হবে না। দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস যা শিখছি তাই। কি বলছি বুঝছি? তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটার ফর্মুলা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয়। তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস। ঠিক আছে? চতুর্থ চতুর্ভাগের জন্য মাইনাস। কি বলছি বুঝছি? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে পাই মাইনাস, তৃতীয়তে থাকলে পাই প্লাস, চতুর্থতে থাকলে 2 পাই মাইনাস। মনে থাকবে? দাঁড়ান, প্রথম চতুর্ভাগের ফর্মুলা কি? tan ইনভার্স। দ্বিতীয় চতুর্ভাগ e মাইনাস পাই মাইনাস। তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগ 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। বুঝছি নাকি বুঝি নাই? বোঝা গেছে? বসেন, দাঁড়ান, বলেন কোনের ফর্মুলা বলেন। tan ইনভার্স দেখা বলেন, সমস্যা নেই। y minus y by x আর দ্বিতীয় সূত্র pi minus 10 inverse y minus y by x আর তৃতীয় সূত্র হলো pi plus 10 inverse y by x আর চতুর্থ সূত্র হলো pi minus 10 inverse y by x। বুঝছি? বসেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাহলে এই প্রমাণ জানার দরকার নেই।
এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্র মুখস্থ হয়েছে সবার? জি স্যার হয়েছে? আচ্ছা সাজ্জাদ দ্বারা 2 প্লাস দিব না কয়টা আছে সাজ্জাদ? একটা কার্তেশীয় স্থানাঙ্ক বলেন। হুম 2,1 কারণ কি সমস্যা আছে? না। এটা কেমন স্থানাঙ্ক? কার্টেসীয় এখন এটাকে আমি পোলার বানাবো। এটাকে কি বানাবো? পোলার। আচ্ছা 2,1 দিছে, তার মানে কি দিছে? প্রথমে দিছে x এর মান, y এর পরে মান দিছে y এর মান। আমার কাছে x আছে, y আছে। এটাকে কি বানাবো? পোলার বানাবো। পোলার বানাবো মানে r এর মান জানতে হবে আর এটার মান জানতে হবে। ঠিক আছে? এখন r এর মান জানতে হবে। r এর ফর্মুলা বলেন। r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। x এর মান কত? 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার 5। তাহলে r হচ্ছে √5। কারোর কোনো সমস্যা আছে? r এর মান কত? √5। সবাই ক্লিয়ার স্যার? এখন থিটা বাই করতে হবে। থিটার জন্য ঝামেলা আছে। থিটার জন্য বুঝতে হয় কোন চতুর্ভাগ। বিন্দু রেখা বলেন কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তাহলে থিটা কি লিখব? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x মানে 1/2। বুঝছি? এখন এটা ক্যালকুলেটরে tan ইনভার্স দিলে যা আসবে তাই হচ্ছে आंसर। কঠিন বুঝছেন? ভাই আপনি বুঝছেন? যে কোন কার্তেশীয় স্থানাঙ্ক যেইটাই বলুন ওইটাকে পোলার বানানো কোনো বিষয় না। কোনো বিষয় না, শুধু দেখতে হবে কোন চতুর্ভাগে পড়তেছে। অ্যাঙ্গেল নির্ণয়ের সময় x আর দিয়ে তো r বের করার কোনো ঝামেলা নেই, কারণ x এর মান y এর মান দেওয়াই থাকে, আর তো অটোমেটিক আসবে। ঝামেলাটা কে করে? থিটা থিটা ঝামেলা করে। থিটাটা দেখে তারপরে কাজ করতে হবে। বুঝতে পারছি? বসেন তামিম দাঁড়ান। আমি বুঝছি ভাই এমনি এমনি কি পেন ছেড়ে কোথাও যাইতেই বলছে এটাকে কোন স্থানাঙ্কে নিতে পারবো? পোলার। এটা কিসে দেওয়া আছে বলেন, কেমনে নিব পোলারে? স্কয়ারটা দিলে 1 দেখা যাবে দেন 2 আর থিটা আগে রুট আর 2 x আর স্কয়ার থিটাতে বললে tan ইনভার্স কত ঠিক আছে ভাগ 2 রাফি √2 এক্সট্রা ক্লাস পিটা আয়া কিন্তু একদম সোজা নাই দিন আসছে। তৃতীয় চতুর্ভাগ এই, পিছে কি? সামনে একদম সামনে। হ্যাঁ বলেন। মানে রুট 2 কোন ঝামেলা আছে? এটা কেমনে বের করব? কোন চতুর্ভাগে? অমনে না হেল্প করি। বলেন x এর ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? y এর ডান উপরে যাবেন না নিচে যাবেন? এখন দেখেন বামে নিচে তৃতীয়। বুঝছি? বামে নিচে তৃতীয়। তাহলে তৃতীয়র জন্য সেটা কি দিবেন? pi by 4 pi minus pi by 4 5 plus tan inverse minus 1 by minus 1 pi by 4 মানে 5 plus tan inverse 1 tan inverse 1 এর মান হচ্ছে pi by 5 by 4 4 তাহলে 5 pi by 4 এই হচ্ছে টোটাল। বুঝছি? জি স্যার কোনো ঝামেলা আছে? তাই সবাই বুঝছি নাকি বুঝি নাই? স্যার। ওকে আমরা এখানে পাই দিলে এখানে যদি পাই দেই তাহলে এখানে পাই দিব, আর এখানে যদি পাই না দেই তাহলে কত দিতে পারবো? 180। তাহলে 180 যদি ডিগ্রিতে করেন তাহলে 180 প্লাস মানে এই পাই প্লাস 180 মাইনাস 180 প্লাস 360 মাইনাস। ঠিক আছে? ডিগ্রিতে করলে এইভাবে আর পাইতে করলে তো পাই যাবে। সবাই বুঝছি? জি স্যার বই বলেন। এই যে এখানে এটা কি তুলবেন বই বলেন। ফুলসি স্যার হ্যাঁ বের করেন, যাদের কাছে আছে তারা বের করেন, আর তারা আনে নাই তারা বসে না। তোমার কি সাথে মেকআপ করে দিলাম ড্রয়িং কইরা দিস
আসলে মানে হাইলাইট করে এক নাম্বার দুই নাম্বার এই দুইটা অঙ্ক দেখেন কোনোটাই প্রবলেম আছে কিনা এক নাম্বার দুই নাম্বার পারবো না মনে হইলে বলবেন আমরা দেখ আমাদের পেজ হইছে 126 এক নাম্বার আর দুই নাম্বার অঙ্ক যে কোনোটা যদি মনে হয় কঠিন তাহলে বলতে গেছে তো কি বুঝে তোমার বইতে আছে তো হ্যাঁ ডিগ্রি দেওয়া করি স্যার তাহলে ওই কোনা আপনার কোশ্চেন ডিগ্রি দিয়ে দিছে নিলাম নিবেন কে সহজ হইব নাইটি আপনার তো ভবিষ্যৎ বন্ধু কেমন বলে আপনার শ্বশুর বাড়িতে একটা জিনিস দিতে চাইবো আর আপনি আরেকটা জিনিস ওই চাইবেন ওই যে এখনই কইতাছেন নিলাম আমি তো এটার কথা কইতাছি তুই শ্বশুরের কথা কইছিস এইখানেই এত ঝামেলা করতেছেন দিয়া দিছে তারপরে আর ওইখানে কি করবেন আগে বলতে না আচ্ছা তো শুনতে পারবে আর অবশ্যই যে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিবে না কিন্তু গিফট নিবে ওটা কি না ডিজিটাল জব আমি কইছে হ্যাঁ যৌতুকের নামে কি বলে ফার্স্ট টাইম কি করেছ ওকে একটা পারলে পরের চেমনি ঠিক আছে তাহলে আমরা কি করলাম আমরা করলাম হচ্ছে পোলার থেকে কার্টেসিয় কার্টেসিয় থেকে পোলার কয়টা অঙ্ক হইলো একটা অঙ্ক এটা শিখছি। মাইনাস 1 না কোনো ঝামেলা আছে এখন শিখব হচ্ছে পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ এখন বুঝেন সমীকরণ বলতে আমরা কি বুঝি একটু আগে আমি যখন বলছি একটা কার্টেসীয় স্থানাঙ্ক বলেন আপনি কি বলছেন 1, 2 আপনার যখন কার্টেসীয় একটা সমীকরণ থাকবে তখন হয়তো এরকম থাকতে পারে যে x² + y² = 2x এরকম এই যে এটা কি একটা সমীকরণ না এই সমীকরণের মধ্যে কি কি আছে x আর y তাহলে এই সমীকরণটা আমি বলবো কার্টেসীয় সমীকরণ কারণ এই সমীকরণটা x আর y দিয়ে বানানো হয়েছে ধরেন যদি আমার এমন থাকতো যে r² + 2 cos θ = 7 এই যে এটাও তো একটা সমীকরণ এটা কেমন হবে কারণ এটার মধ্যে r আর θ আছে তাহলে সমীকরণ বলতে কি বলছি বুঝে গেছে তো যদি r θ দিয়ে কোনো সমীকরণ বানানো হয় তখন সেটাকে বলবো পোলার সমীকরণ যদি x y দিয়ে কোনো সমীকরণ বানানো হয় তখন সেটাকে বলবো কার্টেসীয় সমীকরণ কি বলছি বুঝছি তো আমাকে একটা কার্টেসীয় সমীকরণ দিয়ে দিবে কার্টেসীয় সমীকরণ দিলে সেটাকে আমাকে পোলার সমীকরণে রূপান্তর করতে হবে অথবা আমাকে একটা পোলার সমীকরণ দিয়ে দিবে ওইটাকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করতে হবে এখন সমীকরণ রূপান্তর বলেন একটা প্রশ্ন বলেন x² + y² - 3y সামিত দাঁড়ান আমি = 0 equals to বলেন কোন সমীকরণ দিয়ে দিছে আমাকে এটাকে কি বানাইতে হবে পোলার বানাইতে হবে তার মানে আমি যখন পোলার বানাবো সেখানে কোনো x কোনো y থাকতে পারবে না সবকিছু কিসে কনভার্ট করতে হবে আর সেটাতে কনভার্ট করতে হবে কি বলছি বুঝছি নাকি বুঝি নাই আচ্ছা তাহলে এই যে প্রথমে x² আছে x কে আমাকে কি বানাইতে হবে আর θ বানাইতে হবে পারবো তাহলে এটা আমি দুই ভাবে করব আগে থেকে চলবেন না এই x² এর জায়গায় x এর জায়গায় আমরা জানি যে স্যার x এর জায়গায় r cos θ লেখা যায় তার মানে x কে r আর θ এ কনভার্ট করা সম্ভব তাহলে এই x² এর জায়গায় আমি লিখব r cos θ হোল স্কয়ার এখানে আমি লিখব r sin θ হোল স্কয়ার এখানে আমি লিখব -3 r sin θ equals to 0 কোন ঝামেলা আছে এখন এইটাকে স্কয়ার করলে কি আসবে r স্কয়ার cos স্কয়ার θ এটাকে করলে sin স্কয়ার θ মাইনাস 3r sin θ equals to কত 0 এখান থেকে কিছু কমন যায় r স্কয়ার কমন যায় r স্কয়ার কমন গেলে কি থাকে cos² θ sin² θ cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি 1 equals to 0 তাহলে এখানে থাকলো r স্কয়ার মাইনাস 3r sin θ equals to 0 শেষ এই হচ্ছে স্থানাঙ্ক আমি চাইলে এখান থেকে একটা r কমন নিয়ে নিতে পারি ঠিক আছে কমন না নিলেও কোনো সমস্যা নেই বুঝছি হ্যাঁ বুঝা গেছে হ্যাঁ একটু ভেঙে ভেঙে করাইলাম সামনের ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে কোন ঝামেলা আছে আমরা যদি চাইতাম তাহলে এই যে x² + y² এখানে কিন্তু আমরা ডাইরেক্ট r² দিয়ে দিতাম এটার পরিবর্তে ডাইরেক্ট এটা আসতো
-3 এর -3 y এর জায়গায় আসাই বুঝছি যদি কতে আসে তাহলে তো ডিরেক্ট এরকম করা উচিত হবে তখন তো একটু ভাঙা দেখানোই ভালো হবে এখন মনে করেন এটা আমার বড় কোনো অঙ্কের একটা পার্ট ছোট একটা পার্ট তখন তো আর এত বড় করব তখন ছোট করে ফেলব এগুলো ম্যাথ দেখে বুঝতে হবে যে কখন কি করতে হবে বুঝছি আচ্ছা পরের একটা সমীকরণ বলেন x square plus y square না x স্কয়ার প্লাস y স্কয়ার whole square হোল স্কয়ার equals to 2a square xy y সব তুমি সরকারি না then something আমার একটা কোশ্চেন মনে পড়লো এদিকে দিয়ে এটা লাগে তো রিলেটেড আমি কোশ্চেন শোনার পরে যদি রিলেট না পাই তাহলে কিন্তু আরো মাইক আছে আমি আমি এটা বলবো আমার তো মনে হয় ওকে এটা করব বলেন আর এটা নিয়ে দেখো আর হসপিটাল স্কয়ার তাহলে এটারে একবারে লিখে দেই এখন আর স্কয়ার আর এখানে 2 a স্কয়ার আর cos থিটা or sin theta আর sin থিটা শেষ না এত তাড়াতাড়ি করে শেষ হবে তাহলে i টু দি পাওয়ার 4 এখানে থাকে 2 a a স্কয়ারটা আমি একটু সামনে লিখলাম 2 r স্কয়ারটা আমি সামনে লিখলাম 2 sin থিটা cos থিটা লেখা যায় এই যে ত্রিকোণমিতির নতুন একটা সূত্র শিখি 2 sin থিটা cos থিটা sin 2 থিটা 2 sin থিটা cos থিটা সূত্র কি sin 2 থিটা sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা এটা সূত্র হচ্ছে sin 2 থিটা হ্যাঁ বুঝি নাই ত্রিকোণমিতির চ্যাপ্টার যখন করবেন তখন ভাঙা 2 sin থিটা cos থিটা সমান কি sin 2 থিটা কি বলছে হচ্ছে যেমন 9 10 এ কি করছেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 কেমনে শিখাইছেন সূত্র ঠিক আছে না আপনি দেখাই দিছিলেন হ্যাঁ ত্রিভুজ দিয়ে প্রমাণ করা যায় এবারে না দেখুন ত্রিকোণমিতি করাইতেছি যখন ত্রিকোণমিতি করব তখন sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা ঠিক আছে সমস্ত থাকবে sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা তাহলে এই যে 2 sin থিটা cos থিটা এটারে কি লিখব sin sin 2 theta 2 থিটা আর এখানে কি থাকলো r টু দি পাওয়ার 4 আমরা r স্কয়ার দিয়ে ভাগ করে দেই তাহলে r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার sin 2 থিটা শেষ আপনি এই পাশে নিয়ে আসতে পারেন ইকুয়ালস টু 0 নিতে পারেন বুঝছেন নাকি বুঝেন নাই ওকে এখন দেখেন বাকিগুলো দেখেন পোলার কার্টেসিয়ান থেকে পোলার পারবো কি পারবো পরেরটা করে দিতে হবে একটু নিজে ট্রাই করেন এখন ট্রাই করেন এখন ট্রাই তার এই ম্যাথটা মিলাইছে 1 ঘন্টা বসে আমি কত বলতে হবে পাই দুইটা পাই না শুধু পাই না এরপরে কোনটা মানে ওই দুটো চারটে গেছিল 2 সাইন এখন আর কোনটা বলবো কোনটা নাম্বার হইছে হ্যাঁ আচ্ছা স্যার পাশে ধরেন এইগুলো লাগে কোনটা লাগে না বলে এই ডক্টর খাতে বলতে বলে কেমন ইচ্ছা ওই আরে স্যার আগে সূত্রগুলো তুলতেছি দুই অঙ্ক কইরা ফেললাম কিছু নাই ও খাতায় মুখে একটু ছবি তুইলা দেন আচ্ছা ও কোন আছে ওরা তো আগে একবার করছে এই চ্যাপ্টার আপনি করছেন এটা সাবিরা কে ভাগ দে 100 সাবিরা তাকে ভাগ দে 100 চিল্লানে 19 এক আছে ভাই इसका माइंड दे आजकल मार व्यक्तिगत जमा कर ये ठीक করবে না सर साबिरा के वजह से अनेक কিছু রোজ का শুনতে দিব এক অবস্থা হবে খাইতে হবে সাবিরা কি করব আমি বলছি পড়ানো পাশে এক্সট্রা কোনো কথা ও আরে তো একটা কাটতে শিওর কেমনে এখানে এক্স ওয়াই আছে
তাহলে ওইটা কার্তেশীয় কেমন হইলো? না এটা কার্তেশীয় সমীকরণ পোলারে নিব, আর কোনো সমস্যা আছে কিনা? এখন আমরা কি করব? পোলার সমীকরণকে কার্তেশীয় নিব। বলেন একটা পোলার সমীকরণ বলেন। r into 1 plus cos theta 1 প্লাস cos theta equals to 2. এই বলেন এটা কি সমীকরণ? পোলার সমীকরণ। এটাকে কি বানাইতে হবে? কার্তেশীয় বানাইতে হবে। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন। কার্তেশীয় যদি বানাইতে হয় তার মানে আমাকে হয় x আনতে হবে না হয় y আনতে হবে, মানে x y আনতে হবে সমীকরণের মধ্যে। কি বলছি? এখন আপনি একটু চিন্তা করেন, আপনি যদি x আনতে চান, এই এদিকে যদি x আনতে চান, x আনতে চাইলে r cos থিটা থাকতে হবে। x আনতে চাইলে কি আনতে হবে? r cos থিটা। y আনতে চাইলে কি আনতে হবে? r sin থিটা। আমার এখানে একটা cos থিটা আছে, r আছে। r না থাকলে আমি x আনতে পারবো? তাহলে এই যে বাইরের যে r আছে, r দিয়ে কি করব? গুণ করে দিব। তাহলে এটারে আগে গুণ করি। কেন গুণ করতে করছি? কারণ শুধু cos থিটা থেকে x আনা যায় না। cos থিটার সাথে অবশ্যই r থাকতে হবে। কি বলছি বুঝা গেছে? তাহলে এখানে থাকবে হচ্ছে r প্লাস r cos থিটা ইকুয়ালস টু 2। এখন এই যে r cos থিটা এটা মানে কি? x। আর শুধু r, আমাদের ফর্মুলা এটা ছিল না x² + y² সমান r স্কয়ার। শুধু r মানে কি? রুট। তাহলে এটা জায়গায় দিব √x² + y² সমান 2। স্যার এমএ না লাগলে ওই যে ডাইরেক্ট বাইরের আর এর মান বসে দিবেন x বাই cos থিটা কি ওই যে আর এর মান বসে দিবেন x বাই cos থিটা প্রথম সূত্র থেকে অমনে সামনে করা যাবে মানে ও বলতে যে আর এর সূত্রটা বুঝে ডাইরেক্ট কেন y বাই sin থিটা তো হয়, এমনে করা যাবে না। এখানে cos থিটা আসলে এখানে cos থিটা আছে, cos থিটারে কিভাবে বানানো যায় সেভাবে চিন্তা করতে হবে। আর কোন করতে হবে। sin থিটা যদি থাকতো তাও আমি চিন্তা করতাম কিভাবে sin থিটার সাথে আর আনা যায়, সেইভাবে আমরা প্ল্যান করতাম। কি বুঝছি? আচ্ছা, এখন এটাকে এইভাবে রাখলে হবে, অথবা আমরা এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, আরো সুন্দর না স্যার এই পাশে এখন না, সুন্দর লাগতেছে। 2 এই পাশে না, x ওই পাশে নিয়ে যায়। x² + y² সমান 2 - x। x² + y² root whole square সমান 2 - x whole square। এটাকে লেখা যায় x² + y² আর এখানে হয় 4 - 4x + x²। ঠিক আছে? সুন্দর এখান থেকে x² এখান থেকে x² কাটা কাটা। তাহলে y² + 4x - 4 = 0। এটা দেখতে বেশি সুন্দর। ওইটাও সূত্রই আছে ওইটাও স্যার আমার রাখলে সমস্যা নাই, এখানে রাখলেও সমস্যা নাই, এই পর্যন্ত করব। বুঝছি? জি স্যার। সবগুলো দেখেছি বুঝছি এটুকু? বলেন। সমস্যা না দুর্বল ছাত্র খালি করে দেন এই যে 1 এর সাথে আর কোন নিলে কি হবে? বুঝছেন? আপনি বুঝছেন? ছবি তুলে নেবই। হইছে? আচ্ছা বলেন, আরেকটা বলেন। পোলার গুলো একটু করতে হবে, পোলার থেকে কার্টেশীয় করাগুলো একটু ট্যাক্স মনে হয়। বলেন। r square equals to a square cos 2 theta r² = a² cos theta cos 2 থিটা। sin 2 থিটার একটা ফর্মুলা শিখছি না? sin 2 থিটার ফর্মুলা কি? 2 sin থিটা cos থিটা। cos 2 থিটার একটা ফর্মুলা আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। কি বলছি? আচ্ছা, এখন এইরকম এটাকে আমি ভাঙাবো কেন সূত্র?
কারণ দেখেন আমাকে তো x আর কি আনতে হবে x y আনতে হবে এইজন্য cos 2 থিটা নামে কোনো কিছু থাকলে পারবো না আমার যদি cos থিটা নামে কিছু থাকে বা sin থিটা নামে কিছু থাকে তাহলে আমি x y যাইতে পারবো কি বলতে চাচ্ছি এইজন্য 2 থিটা নামে যাই থাকুক তার থেকে কিন্তু x y যাইতে পারবো না এইজন্য 2 থিটা এই পার্টটাকে ভেঙে দিতে হবে ইভেন আমার যদি এই প্রশ্নে এখানে cos 2 থিটা না দিয়ে যদি sin 2 থিটা দিত তাও বুঝতেই তো 2 sin থিটা cos থিটা এরকম ভেঙে নিতাম কারণ থিটা না থাকলে আমি x y যাইতে পারবো না 2 থিটা থাকলে x y যাওয়া যাবে না কি বলছি আচ্ছা তাহলে প্রথম কাজ কি এই 2 থিটারে ভেঙে দিব তাহলে এখানে থাকবে কি r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কেন ভাঙছি সবাই ক্লিয়ার স্যার থিটা পার্ট না থাকলে করা যাবে না ঠিক আছে এখন বলেন শুধু থিটা থাকলে কি x আনা যাবে cos থিটার সাথে কি থাকতে হবে r থাকতে হবে তাহলে cos স্কয়ার থিটার সাথে কি থাকতে হবে r স্কয়ার থাকতে হবে কি বলছি cos থিটার সাথে কি থাকতে হবে r তাহলে cos স্কয়ার থিটার সাথে কি থাকতে হবে r স্কয়ার তার মানে এইখানে শুধু cos স্কয়ার থিটাকে আমি x বানাইতে পারবো না এখানে কি থাকতে হবে r স্কয়ার এখানেও কি থাকতে হবে আছে তাহলে r স্কয়ার দিয়ে গুণ করব r স্কয়ার দিয়ে কি করব গুণ করব তাহলে এখানে অলরেডি r স্কয়ার আছে একটা r স্কয়ার দিয়ে গুণ করলাম এখানে a স্কয়ার আছে r স্কয়ার দিয়ে গুণ করে দিলে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা এই পর্যন্ত সবাই বুঝছি a স্কয়ার বাই r স্কয়ার কিন্তু বলে দিই এই লাইন বুঝছি বলেন এখন r স্কয়ার গুণ করেন r স্কয়ার ইনটু r স্কয়ার r স্কয়ার যখন গুণ করব সবগুলোর সাথে r স্কয়ার গুণ যাবে a স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা এখন দেখেন স্যার বুঝছেন কিনা সবগুলোর সাথে r স্কয়ার গুণ করব ঠিক আছে বুঝছেন তো আচ্ছা তাহলে এখানে থাকবো r টু দি পাওয়ার 4 এটার মানে কি বলেন তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার আচ্ছা আর এটাকে এইভাবে লিখি r স্কয়ার হোল স্কয়ার লিখি কোন ঝামেলা আছে r স্কয়ারের জায়গায় কি লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান a স্কয়ার x স্কয়ার a স্কয়ার y স্কয়ার আর এই স্কয়ার কত জায়গা হ্যাঁ কমন নিয়ে নিব শেষ এটা হচ্ছে বুঝছেন তাহলে একটু বুঝেন কি কি করতেছি 2 থিটা যেখানেই থাকুক sin 2 থিটা থাকুক cos 2 থিটা থাকুক ওইটার আগে ভাঙাবো ভাঙানোর পরে এখন দেখতে হবে কি লাগবে cos স্কয়ার আছে আর নিয়ে আসবো যেকোনো জায়গায় এখানে r স্কয়ার দরকার এই জন্য দুই পাশে r স্কয়ার গুণ করে দিচ্ছি আর দরকার পড়লে দুই পাশে r গুণ করব বুঝছি ঝামেলা আছে ইজি কিন্তু এইগুলো আগে কি আমরা কি করাই দেখাইলাম এইগুলাই করতেন স্যার এগুলো করাইতে তো দেখতে সহজ করতে গেলে সব আসেন আসেন পরের অঙ্কটা সব কিলোমিটার করে আসেন বলেন পরের প্রশ্নটা বলেন কই কই ওই তো ব্যাগে বলা বলা আরে শর্ট বলেন r equals to a sin আর ইকুয়ালস টু এই সব দিয়ে হেল্প করেন ভাগ্য ভালো ইজি পেয়ে গেছেন অনেক সহজ আর ইকুয়ালস টু a sin থিটা পেয়ে গেছেন দাঁড়ান এখানে কাটতে শেষ সমানকে নিয়ে যেতে হবে সবাই চুপ ওরে সবাই আর স্কয়ার দিয়ে কি করব আর স্কয়ার দিয়ে গুণ ওকে বলেন কি কি লিখবো আর স্কয়ার ইনটু অনকে অন আর স্কয়ার ইকুয়াল শেষ এটা কি ধরে পরে এ আর sin কথাই করতে কোন আছে অনেক বড় এরিয়া কোশ্চেন হয়ে তো গেছে সহজই না কি করবে এটা যেটা বুঝি না আরে sin স্কয়ার বুঝা যান x তো হয় এই তো
শেষ। দাদা কইতে পারছে একবারে কি বলবো আর বলবো তার স্কয়ার দাও করো আর কে বলবো আরে ভুলে ভাই হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাই বলছি তাহলে কার্টেসীয়কে পোলার বা পোলারকে কার্টেসীয় পারবো কি পারবো না? পারবো তো? ওকে। কয়টা অঙ্ক হইলো? অনেকগুলা দুইটা। দুইটা কেমনে স্যার কতগুলা করলাম কার্টেসীয়কে পোলার ইস্তেমাল করব, পোলারকে কার্টেসীয় ইস্তেমাল করব। একটা আর কার্টেসীয় সমীকরণকে পোলার, পোলার সমীকরণকে কার্টেসীয়। দুইটা। মাত্র দুইটা অঙ্ক হইছে। বুঝছেন? আল্লাহ কি ভাই আচ্ছা, এখন কিছু কথাবার্তা শুনেন। বাকি ম্যাথগুলো করার জন্য এখন অনেকগুলো বেসিক কথাবার্তা লাগবে। ঠিক আছে? অনেকগুলো বেসিক কথাবার্তা লাগবে। দেখেন, একটা একটা করে লিখবো, বুঝবো, সব বুঝা শেষ তারপর তুলবো। ঠিক আছে? ছবি তুলুন কোন বিন্দু থেকে x অক্ষের দূরত্ব মডুলাস অফ কোটি। কোন বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মডুলাস অফ ভোজ। দেখেন তো কোনো ঝামেলা আছে কিনা? একটা বিন্দু লিখছি, কত বিন্দু স্যার? 4,2। এখন এই যে বিন্দুটা আছে এ বিন্দু, এই এ বিন্দু থেকে আমি x অক্ষের দূরত্ব চাচ্ছি, মানে এ বিন্দু থেকে আমি x অক্ষে যাব। এ বিন্দু থেকে x অক্ষে যাইতে গেলে কি করতে হবে? প্রথমে এক স্টেপ নামতে হবে, তারপর এক স্টেপ নামতে হবে। কয় স্টেপ নামতে হবে? দুই স্টেপ। এখানে দুই কি ছিল, বুঝ না কি কোটি? তাহলে আমি যখন x এ নামতে চাচ্ছি, x এ যাইতে চাচ্ছি, কার সমান হচ্ছে সেটা? কোটির সমান। আবার এই বিন্দু থেকে আমি y অক্ষে যাব। কই যাব? y অক্ষে। তাহলে y অক্ষ কি বাম দিকে আছে না? কয় স্টেপ বাম দিকে যেতে হবে? এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ, চার স্টেপ। চার স্টেপ বামে আসলে আমি y অক্ষ পাবো। এখানে চার কার মান, বুঝ না কি কোটি? ভুজ। তার মানে আমি যখন y অক্ষে যাব কার মান লাগবে? ভুজের মান লাগবে। যখন x অক্ষে যাব কার মান লাগবে? কোটির মান লাগবে। আর অবশ্যই মানে দূরত্ব যখন বলবো, দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? এইজন্য মডিউল দিয়ে বলবো। কি বলছি বুঝছি? সবাই ক্লিয়ার? রাফি দাঁড়ান। -5,2 এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত? বের করতে হবে না, থিমন একটা বাইর করতে হবে। কিচ্ছু আঁকা লাগবে না, দেখাই তো, দেখার সাথে আমি পাবি থাকছি না বুঝাইতে পারলে তো বুঝছি না। আরে লাগবে লাইনটা পিছনে হ্যাঁ এই যে ভিডিও আছে পরে পরে বুঝতে আমি জিজ্ঞেস করছি এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত? কত? এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত? আচ্ছা হেল্প করেন। এই যে কোন একটা বিন্দু, এটা কি কোন একটা বিন্দু না? এই কোন বিন্দু থেকে x অক্ষের দূরত্ব যখন বলবে, কার দূরত্ব? x অক্ষের দূরত্ব কার মান নিব? কোটির মান। এখানে কোটি কোনটা? 2। তাহলে বলবো স্যার x অক্ষের দূরত্ব হইছে 2। যখন y অক্ষের দূরত্ব বলবে, যে y অক্ষের দূরত্ব কার মান? ভুজের মান। ভুজ কত? -5। মডিউল করলে কত আসবে? 5। তাইলে y অক্ষের দূরত্ব কত হইব? 5। x অক্ষের দূরত্ব কত হইব? 2। বুঝছেন? শিওর বুঝছেন? বসেন। তাহলে এই দুইটা লাইন বুঝতে কোনো সমস্যা আছে? স্যার তাহলে 3 নাম্বার ট্যাগ দূরত্ব নির্ণয় আমি যাব বুঝাই দিচ্ছি। 3 4 5 6 সব একসাথে করে এইটুকু বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন x অক্ষের উপর 3 গুলো 4 5 6 এগুলো
একটা গ্রুপ দুইটা গ্রুপ করতে দেওয়া x অক্ষের উপর কোন বিন্দুর কোটি কি হয় শূন্য হয় x অক্ষের উপর কোন বিন্দুর কোটি শূন্য বুঝি বুঝি আচ্ছা y অক্ষের উপর কোন বিন্দুর ভুজ শূন্য ঠিক আছে x অক্ষের উপর কোন বিন্দুর কোটি শূন্য y অক্ষের উপর কোন বিন্দুর ভুজ শূন্য বুঝেন এই কথা বুঝেন ওকে ধরেন আমি এই বিন্দুটা বললাম এই বিন্দুর স্থানাঙ্ক বলেন বলেন এই বিন্দুর স্থানাঙ্ক বলেন এটা হলো 1 হবে না হ্যাঁ প্রথমে 1 তারপর উপরে নিচে কোন জায়গায় নামছি তাহলে এটা কি হবে 1,0 বলেন এই বিন্দুটা কত 2,0 এই বিন্দুটা কত 3,0 এই বিন্দুটা কত তাহলে সব এই যে যত বিন্দু নিছি সব কোন অক্ষের উপরে আছে x অক্ষের উপর এই যে 0 বলছেন এটা কি বুঝ নাকি কোটি কোটি এটা কোটি এটা আপনি x অক্ষের উপর যত বিন্দুই নেন কোটি কি হবে শূন্য হবে বুঝছি x অক্ষের উপর যে কোনো বিন্দু কোটি কত শূন্য ক্লিয়ার স্যার একই ভাবে আপনি y অক্ষের উপর যে কোনো বিন্দু নেবেন বুঝতে হবে শূন্য মনে থাকবে x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ শূন্য ক্লিয়ার স্যার এটুকু বুঝছি নাকি বুঝি নাই আচ্ছা এরপরে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দুইটা বিন্দু বলছি মনে করেন একটা বিন্দু হচ্ছে আমার x1, y1 আরেকটা বিন্দু হচ্ছে x2, y2 এই হচ্ছে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুর আমি মধ্যবর্তী দূরত্ব বের করতে যাচ্ছি 9 টেনে পড়ে আসছি না √x2 মনে আছে এটা কি সবার মনে আছে তাহলে √x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 এইটাকে আমরা শুধু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলি না এটাকে আমরা বাহুর দৈর্ঘ্য বলতে পারি এটাকে আমরা কি বলি বাহুর দৈর্ঘ্য দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অবলিক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বুঝছি এটুকু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে একটা টাইপ আছে মনে হয় বইতে একটু দেখেন পাঁচ নাম্বার মনে হয় হ্যাঁ হ্যাঁ আছে এখানে দেখেন বিন্দুগুলো দেখা বলেন যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করতে পারবো পারবো স্যার কোন প্রশ্ন এখানে ঝামেলা আছে দেখা কঠিন মনে হয় দেখা বলেন পাঁচের যে কোনো অঙ্ক পারবো কি পারবো না পারবো আচ্ছা এটা দেখি প্রশ্নটা বলেন বুঝি নাই a a comma t square a t square comma 2 a t a by t square minus 2a by t কয়টা বিন্দু দেওয়া দুইটা বিন্দু দেওয়া দূরত্ব বের করতে হবে সূত্র কি স্যার x2 x1 এই যে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 তাহলে এই যে x2 x1 x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার বুঝছি এটুকু তামিম আচ্ছা তাহলে এখানে লসাগু কত t স্কয়ার আর এখানে থাকবো a t টু দি পাওয়ার 4 হোল স্কয়ার বুঝছি তারপরে প্লাস এইখানে লসাগু হইছে t
তাহলে মাইনাস 2at সরি মাইনাস 2a মাইনাস 2a t স্কয়ার হচ্ছে এটুকু। তাহলে এখানে কি আসবো a কমন নিয়ে কাটাকাটি করে কোনো লাভ নাই মাইনাস 2a কমন নিলে a কমন নিলে কি থাকে 1 t4 বাই t স্কয়ার আর এখানে থাকে 1 t স্কয়ার বাই t এই কমন a কমন নিছি a স্কয়ারের মধ্যে ছিল তাহলে a স্কয়ার ঠিক আছে প্লাস এখান থেকে কি কমন যায় মাইনাস 2a নিলে হচ্ছে a প্লাস t স্কয়ার বাই t হোল স্কয়ার আর এখানে হলো 4a স্কয়ার এটা থেকে আবার কি কমন যাবে a স্কয়ার কমন নিবে রুট ওভার a স্কয়ার কমন 1 t to the power 4 by t square whole square plus 4 into 1 plus t square by t whole square এরপর এখানে সূত্র বসাবো এরপরে এখানে a minus b whole square ফর্মুলা বসাবেন আর এখানে a plus b whole square ফর্মুলা বসে লসাগু করে দিবেন লসাগু করলে যা আসবে তাই आंसर আর কাজ করা যায় কি বলছি বুঝছি স্যার এইখানে মানে এই স্টার থেকে কমন নিয়ে এখান থেকে কি কমন যায় a কমন যায় ওই এর উপরেও কি স্কয়ার থাকবে না আমি কমন নিয়ে একবার বাইর করে দিচ্ছি বুঝছেন পরে এখানে লসাগু গসাগু করে যা আসবে ফাইনালি সেটাই হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছি দেখেন এইটা অনেক ইম্পর্টেন্ট হবে এইটা এখন যেটা লিখব তিনটি বিন্দু সমরেখ হলে তিনটা বিন্দু সমরেখ কিনা আমাকে তিনটা বিন্দু দিয়ে বলবে এই তিনটা বিন্দু সমরেখ কিনা প্রমাণ করো তিন ভাবে প্রমাণ করতে পারবে কয়ভাবে তিন ভাবে তো আমরা একটা একটা করে একটু দেখি একটা এই চ্যাপ্টারের জন্য একটা শিখব অন্যান্য চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা শিখব ধরেন a হচ্ছে একটা বিন্দু b হচ্ছে একটা বিন্দু c হচ্ছে একটা বিন্দু এই তিনটা বিন্দু কি একই রেখায় আছে নাকি নাই তো এরকম তিনটা বিন্দু আমাকে বিভিন্ন মান দিবে মান দিয়ে বলবে এরা সমরেখ প্রমাণ করে তো বলেন তো এই যে তিনটা বিন্দু যদি একই রেখায় থাকে এতে কি ত্রিভুজ গঠন করা যায় না তাহলে আমরা যখন ক্ষেত্রফলের চ্যাপ্টার করব তখন আমরা ওই প্রসেসে শিখব যে তিনটা বিন্দু দেওয়া থাকবে ওই তিনটা বিন্দুতে আমরা হাফ মডেল দিয়ে ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল কত আসবে 0 যেহেতু ত্রিভুজই হয় না ক্ষেত্রফল কত দেব 0 ক্ষেত্রফল 0 হলে বলবো সমরেখ ঠিক আছে এটা একটা প্রসেস ঢাল দিয়ে আমরা 9 টেনে শিখে আসছি তিনটা বিন্দু সমরেখ হইলে AB রেখার ঢাল ইকুয়ালস টু BC রেখার ঢাল যদি দুইটা রেখার ঢাল সমান হয় তাহলেও সমরেখ এটা ওই চ্যাপ্টারে করব দেখেন তিনটা বিন্দু সমরেখ আমি কি এমন বলতে পারি যে AB আর BC AB + BC এটা যোগ করলে কি পাবো যদি এমন হয় AB + BC যদি AC হয় তাহলে তিনটা বিন্দু সমরেখ হবে ঠিক আছে AB বলতে কি বোঝায় AB কি AB বাহুর মান আমরা কি বলছিলাম বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব এই AB কোন সূত্র দিয়ে করব রুটের সূত্র দিয়ে করব কারণ A বিন্দু B বিন্দু আমার কাছে দেওয়া থাকবে কি বলছি বুঝছি A বিন্দু B বিন্দু দেওয়া থাকবে কি বাইর করব প্রথমে AB কোন সূত্র দিয়ে রুটের সূত্র দিয়ে তারপর BC বাইর করব কোন সূত্র দিয়ে তারপর AC বাইর করব কোন সূত্র দিয়ে রুটের তারপর যোগ করে দেখব যে দুইটা যোগফল একটা সমান হয় কিনা যদি হয় বলবো সমরেখ কি বলছি বুঝছি হ্যাঁ কি এর কন্ডিশন এমন হলো তিনটা কন্ডিশন কইলাম আপনার যেটা মন চায় এটা দিয়ে করবেন আপনি সমরেখ ঢাল দিয়েও করতে পারেন ক্ষেত্রফল দিয়েও করতে পারেন এটা দিয়েও করতে পারেন এটাও একটা কন্ডিশন আমরা 9 10 এ কি ঢাল দিয়ে শিখে আসছি আপনি চাইলে ঢাল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই 6 নাম্বার প্রশ্ন দেখেন 6 নাম্বার প্রশ্ন দেখেন 6 নাম্বার
তিনটা ঢাল সমান একই সরলরেখা অবস্থিত। একই সরলরেখা মানে কি? সমরেখা। তাহলে কি করতে হবে? প্রথমে এটাতে ধরবেন a, এটা ধরবেন b, আর এটা ধরবেন প্রথমে কি বের করবেন? ab। ab ক্যালকুলেট করবেন। এখানে এটা x1, এটা y, x1 y2। এই সূত্র দিয়ে আগে বের করবেন। পারবো? পারবো নাকি পারবো না? হ্যাঁ, একটা রেখার ক্ষেত্রফল বুঝি নাই। ক্ষেত্রফলের কথা বললেন না হ্যাঁ, এটা কি হবে ওই যে হাফ মডুলাস প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু প্রথমটা রিপিট। এই রেখাতেই করা যাবে ক্ষেত্রফলটা বুঝি নাই। ABC এর ক্ষেত্রফল বের করা যাবে হ্যাঁ যাবে। তিনটা বিন্দু দেওয়া থাকলে কি ক্ষেত্রফল বের করতে পারবেন না? ক্ষেত্রফল 0 আসবে। ক্ষেত্রফল 0 হলে সমরেখা। এই চ্যাপ্টারের জন্য আমরা এটা শিখব। তিনটার ঢাল দুইটা ঢাল সমান থাকলে এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। ঠিক আছে? এইটা কি ক্লিয়ার কিনা স্যার? হ্যাঁ স্যার তাহলে এটা হচ্ছে আমরা একটা প্রসেস শিখলাম। আরো দুটো প্রসেস আমরা পাশে লিখে রাখবো। পাইছো এটা পাইছো আরো দুটো প্রসেস আমরা পাশে লিখে রাখবো। আরেকটা কি স্যার এটা? এটা হচ্ছে ঢাল দিয়ে করা যাবে। ঢাল। আরেকটা কি? এটা ক্ষেত্রফল দিয়ে করা যাবে। ঠিক আছে? তাহলে তিনটা বিন্দু সমরেখা কিনা? এটা আমরা আপাতত শিখতেছি এটা দিয়ে, কিন্তু আরো কি কি দিয়ে করা যাবে? ঢাল। কি দিয়ে করব? ঢাল কি? এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল, অথবা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল শূন্য হলেও সমরেখা। ঠিক আছে? যেটা মন অপশন আছে অনেকগুলো বলে রাখো। বুঝছি? আচ্ছা, বুঝছেন? লিখে রাখো। এবি রেখার ঢাল আচ্ছা, ক্ষেত্রফল কি বের করতে পারেন? হ্যাঁ আর আপনি ক্ষেত্রফল বের করতে পারেন? তিনটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে করবেন? লাগবে না কেমনে আপনি শিখছো এই বিন্দুর ক্ষেত্রফলটা আপনি কি বের করবেন? এটার ক্ষেত্রফল বের করতে হবে। পরিমাণে পরিমাণ আছে আরে এগুলো তো ওই যে হার 6 ওই তিনটা বিন্দুতে আমরা ক্ষেত্রফল বের করব। রাফি ক্ষেত্রফল বের করতে পারি বিন্দু দিয়ে। তো গল্প করতেছেন কে? উঠেন, সামনে আসেন, সামনে আসেন। আমির ক্ষেত্রফল বের করতে পারেন বিন্দু দিয়ে? উঠেন। এ ভাই আমার নিজেরটা বড় হয়ে গেছে কিন্তু কাটতে হবে আমি রাখি না বড় আটা কলম নিয়ে আসেন। ঠিক আছে না আমার কাটতে হবে নামাজ তো নাই বাদ দাও বলেন, বিন্দু করে বলেন। বলেন, বিন্দুগুলো বলেন। মায়ের খায়া খুশি 4,2, 7,5, 9,7। শুনেন, ক্ষেত্রফল বের করার সিস্টেম শুনেন। যে কয়টা বিন্দু থাকুক, 3টা 4টা 5টা 6টা, যে কয়টা বিন্দু থাকুক, ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে প্রথমে দিব হাফ। প্রথমে কি দিব? হাফ। তারপর দিব মডুলাস। আচ্ছা না, দেখানে না। যতগুলা বিন্দু থাকবে সব বিন্দুগুলা সিরিয়ালি আগে সাজাবো। প্রথমে কি আছে? 4,2, এই 4,2, তারপর কত? 7,5, তারপর কত? 9,7, তারপর প্রথমে যেটা লিখছি এটা রিপিট 4,2। তারপরে কি বলেন?
তারপরে কি না না এখানে 4 দিয়ে 5 গুণ হবে পরে এই কেমনে কেমনে কি 4 into 5 7 into 7 9 into 2 এরপরে কেমনে জানি না দেখেন এরপরে প্রথমে উপর থেকে ক্রস গুণ প্রথমে উপর থেকে ক্রস গুণ ঠিক আছে প্রথমে উপর থেকে ক্রস গুণ তাহলে উপর থেকে ক্রস গুণ করলে কত আসবে 20 49 58 কি বলছি বুঝছি তারপরে সূত্রের একটা মাইনাস তারপরে সূত্র কি প্রথমে কই থেকে ক্রস গুণ করছেন এরপরে নিচের থেকে ক্রস গুণ বুঝছেন তাহলে কত আসলো 14 45 তোর পরিটা দেখি 28 এটা করলে যা আসবো তাই হচ্ছে ক্ষেত্রফল বুঝছি নাকি বুঝি নাই তাহলে বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবো না বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবো পারবো আচ্ছা এর পরের প্রশ্ন থাকবো এর পরের প্রশ্ন দেখেন আমাদের ত্রিভুজ সংক্রান্ত কোশ্চেন আসতে পারে ত্রিভুজের প্রকৃতি কি আসতে পারে স্যার ত্রিভুজের প্রকৃতি এখন শুনেন ত্রিভুজের প্রকৃতি কি হতে পারে ত্রিভুজ হতে পারে সমবাহু সমদ্বিবাহু সাইগুলা বাচ্চা গালার পর আবার দিবে সমকোণী 3.1 এ আছে কত বলতে হবে কি বলছি এখন কি বলবে প্রশ্ন কি বলবে তিনটা বিন্দু দিবে তিনটা বিন্দু দিয়ে বলবে ত্রিভুজটা কেমন এটা কি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ এটা দেখাইতে হবে এখন তিনটা বিন্দু দেওয়া থাকলে মনে করেন আমাকে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু যদি দিয়ে দেয় আপনি সেখান থেকে এ বি বি সি এ সি বাইর করতে পারবেন নাকি পারবেন না তিনটা বিন্দু দেওয়া থাকলে এ বি বি সি এ সি বাইর করতে পারবো নাকি পারবো না কোন সূত্র দিয়ে করব রুটের সূত্র দিয়ে করব কোন সমস্যা আছে এই তিনটা মান এ বি বি সি এ সি যদি সমান আসে তাহলে বলবো সমবাহু ত্রিভুজ তিনটা মান আগে বাইর করব তিনটা মান বাইর করার পরে যদি দেখি তিনটা মানই সমান আসছে তাহলে বলবো সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজে কয়টা বাহু সমান থাকে দুইটা এখানেও কি করব তিনটা বিন্দু দেওয়া থাকলে আপনি এ বি বি সি এ সি বাইর করবেন কি বাইর করবেন এ বি বি সি এ সি বাইর করবেন কোন সূত্র দিয়ে বাইর করব রুটের সূত্র বাইর করার পরে কি দেখতে হবে দুইটা মান সমান কিনা যদি দুইটা মান সমান আসে বলবো সমদ্বিবাহু ঠিক আছে যদি সমকোণী বলে সেখানেও কি কাজ করবেন এ বি বি সি এ সি এইগুলা বাইর করবেন পিথাগোরাস অ্যাপ্লাই করব এইগুলা বাইর করার পরে কি দেখতে হবে যে দুই সবগুলা কি স্কয়ার করতে হবে একটার স্কয়ারের সমান কি বলছি পিথাগোরাস কি বলে দুইটার স্কয়ারের যোগফল আরেকটার স্কয়ারের সমান তাহলে সবগুলা আগে বাইর করব বাইর করে কি করব স্কয়ার করব স্কয়ার করে দেখব যে যে কোনো দুইটা যোগ করে আমার আরেকটার সমান আসে কিনা ঠিক আছে তো এইখানে আমি যে কোনোটা না বুঝে এরকম ভাবে বুঝে রাখি যে বড়টার স্কয়ার বড়টার বর্গ বড়টার বর্গ অপর দুইটার বর্গের সমষ্টি কি বলছি বুঝছি নাকি বুঝি নাই কথা কি বুঝছেন দেখি বই দেখি এখন যাদের কাছে বই আছে একটু দেখেন 7 নম্বর প্রশ্ন কি বলছে তার মানে এখান থেকে কি বের করব এই দুইটা দিয়ে একটা দৈর্ঘ্য এই দুইটা দিয়ে একটা দৈর্ঘ্য আর এই দুইটা দিয়ে একটা দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য সমান আসতে বলবো সমদ্বিবাহু তারপর কি বলছে সমবাহু কি করব তিনটা বের করে দেখব সমান কি তারপরে বলছে দেখাও যে সমকোণী ত্রিভুজের শীর্ষ আর এর ক্ষেত্রফল সমকোণী কি বের করব তিনটা বের করব তারপরে একটার যোগফল করব একটার যোগফল এটার পর একটার যোগফল আরেকটা কি সমান কিনা হ্যাঁ তাহলে এটা হবে সমকোণী আর ক্ষেত্রফল কোন সূত্র দিয়ে করব এই সূত্র দিয়ে করব তারপরে প্রশ্ন দেখেন বুঝে নিন তারপর সমবাহু মানে কি করব আবার তিনটা বাহু বাইর করব বুঝছি ত্রিভুজের প্রকৃতিতে কোনো সমস্যা আছে এরপর থাকে হচ্ছে চতুর্ভুজের প্রকৃতি বলেন একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণের পয়েন্ট আগে দুইটা বাহু সমান দেখাবেন বলবেন সমদ্বিবাহু ওইখানে একটা পার্ট শেষ একটা তারপরে আবার বর্গ করে দেখবেন মান তো বের করে থাকবে পরে বর্গ করে দেখবেন যোগফল সমান হয় কিনা বলবেন সমকোণ
তারপর ফাইনালি বলবেন ত্রিভুজটির সমদ্বিবাহু এবং সমকোণ। বুঝছেন? মানে এগুলাই বাইর করবেন। এগুলা বাইর করে প্রথমে কয়টা বাহু সমান আসবে? দুইটা। ওইখানেই বলে দিবেন যে ত্রিভুজটি সমদ্বিবাহু। তারপরে যে এগুলা বাইর করছেন এগুলা এখন স্কয়ার করবেন। স্কয়ার করে বড়টাকে আলাদা রাখবেন আর ছোটটাকে আলাদা যোগ করবেন। তারপর কি বলবেন? এই দুইটা সমান আসবে। তার মানে এটা সমান। বুঝছি? ওকে। চতুর্ভুজের প্রকৃতি দেখেন। এই চতুর্ভুজের প্রকৃতি, চতুর্ভুজের প্রকৃতির সময় ত্রিভুজে যেমন তিন প্রকৃতির ত্রিভুজ আসতে পারে, চতুর্ভুজে আসতে পারে বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। কয় রকম? চারটা। তাহলে প্রথমে বর্গ দেখেন। বর্গ, বর্গ বললে আমরা একটা বর্গ আঁকি এখানে। এ বি সি ডি। আপনি বলেন বর্গের বৈশিষ্ট্য কি? চারটা বাহু সমান। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে কয়টা বিন্দু দিয়ে দিবে? চতুর্ভুজের কোশ্চেনে চারটা বিন্দু দিবে। চারটা বিন্দু দিয়ে বলবে ওই চতুর্ভুজের প্রকৃতি বের করো। প্রথম কথা হচ্ছে আমি এখানে বের করব এবি, বিসি, সিডি, এডি। এই চারটা বের করব। চারটায় কি আসতে হবে? সমান। চারটায় সমান আসলে বর্গ বলা যাবে না। রম্বসের কি? চার বাহু সমান। বর্গেরও কি? চার বাহু সমান। তো শুধু চার বাহু সমান দিলে সেটা বর্গ নাকি রম্বস বোঝা যাবে না। তাহলে শুধু এইটা বের করলে হবে না। এই চারটা তো বের করবই, কিন্তু এখানে কি অ্যানসার শেষ হবে? এরপরে কর্ণ সমান হতে হবে। কর্ণ এসি সমান কর্ণ বিডি। তার মানে বর্গের কন্ডিশন কি হলো? চারটা বাহু সমান হতে হবে, তারপর কর্ণ দুইটাও কি হতে হবে? সমান। কয়টা জিনিস বাইর করতে হবে? কয়টা জিনিস বাইর করতে হবে? কয়টা জিনিস বাইর করতে হবে? দেখা বলেন কয়টা জিনিস বাইর করতে হবে? ছয়টা। ছয়টা কি কি? এবি বাইর করতে হবে, বিসি বাইর করতে হবে, সিডি বাইর করতে হবে, এডি বাইর করতে হবে। এই চারটাই সমান আসবে। তারপর কর্ণ এসি, কর্ণ বিডি। তারপর বলবো এটা বর্গ। বুঝছি? তাহলে সিরিয়ালে প্রথমেই করব এবি বাইর করব, বিসি, সিডি, এডি, এসি, বিডি সব বাইর করব। বাইর করার পরে ফিনিশিং কি দিব? এখানে এবি সমান বিসি সমান সিডি সমান এডি এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি। সুতরাং চতুর্ভুজটি বর্গ। কি বলছি? আরেকবার বলি শুনেন। কি করব? এবি, বিসি, সিডি, এডি, এসি, বিডি সব বাইর করব সিরিয়ালে। কিচ্ছু লিখব না। এবি রুটের সূত্র দিয়ে মান বের করব, বিসি রুটের সূত্র দিয়ে মান বের করব। এবার 6টা বের করব। 6টা বের করার পরে ফাইনালি কি লিখব? যে এখানে এবি সমান বিসি সমান সিডি সমান এডি এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি। চতুর্ভুজটি বর্গ। বুঝছি নাকি বুঝি নাই? বুঝা গেছে? যদি রম্বস বলে, যদি রম্বস বলে তাহলে কি কি বের করতে হবে স্যার? এবি, বিসি, সিডি, এডি, কর্ণ এসি, কর্ণ বিডি। কর্ণ সমান আসবে না। রম্বসের চারটাও সমান আসবে। তাহলে এখানেও আগে 6টা বের করব, সিরিয়ালে 6টা বের করব। 6টা বের করার পরে কি লিখব? যে এখানে এবি সমান বিসি সমান সিডি সমান এডি, কিন্তু কর্ণ এসি নট ইকুয়ালস টু কর্ণ বিডি। সুতরাং চতুর্ভুজটি রম্বস। কি বলছি বুঝছি নাকি বুঝি নাই? ক্লিয়ার তো স্যার? আচ্ছা, এরপরে থাকে হচ্ছে আয়ত। আয়ততে কি হয় বলেন তো স্যার? আয়তন কি চারটা বাহু সমান? তাহলে আয়ত বললেও আমরা এগুলা বের করব। এবি, বিসি, সিডি, এডি, এসি, বিডি। এই 6টা আগে বের করব। একটা আয়ত আঁকি। এরপরে বলবেন কে কে সমান হয়। এ বি সি ডি। বলেন এই এবি কার সমান হবে? বিসি। তাহলে এই সবগুলো আগে বের করব। বের করার পরে লিখব যে এখানে কি লিখব? AB equals to BC, AD equals to BC এবং কর্ণ AC equals to কর্ণ BD। সুতরাং চতুর্ভুজটি আয়তন। কি বলছি? আয়তন কর্ণ সমান হয়। কিন্তু সামান্তরিক যদি আসতাম তাহলে কিন্তু কর্ণ সমান হইতো। এই কর্ণটা ছোট হইতো আর এই কর্ণটা বড় হইতো। তাহলে এখন যদি বলে সামান্তরিক কি বের করব? এই 6টা জিনিস বের করব।
বলবো দুইটা বাহু সমান আর কর্ণ অসমান, সুতরাং এটা সমান হবে। কি বলছি বুঝছি? এইখানে যা প্রশ্ন আছে দেখেন সবগুলো। তারপর গ্রুপ 4 এর সবগুলা বইটা জানা দেখেন। দেখেন 4 নম্বরে যা প্রশ্ন আছে। আর কিছু বলতে না তো জীবনে একটা ক্যামেরা মেরে দিই। তাহলে গ্রুপ 4 পর্যন্ত কোনো সমস্যা আছে? গ্রাফিক কোশ্চেনগুলো দেখেন তো স্যার, এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো বুঝে দিবেন। কি বলছে? একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু দিয়ে বলছে এগুলো বর্গ। তাহলে কি কি বের করবে? কিন্তু কয়টা ইনফরমেশন বের করবে? 6টা বের করে ওই যে ওই কন্ডিশন হয় কিনা দেখো। চারটা বাহু সমান, দুইটা কর্ণ সমান। তো এটা বলবো। বুঝছি নাকি বুঝি নাই? স্যার মাথা দেয় ওকে, পরের কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা বললাম সব 9 10 রিলেটেড ছিল, ঠিক আছে? পরেরগুলো ইম্পর্টেন্ট, পরেরগুলো মনোযোগ দিয়ে দেখবেন সবাই। পরের প্রশ্নটা বলেন, এইগুলা কি তোলা হয়েছে না সবাই? এই পরের প্রশ্নটা একটু বলেন। গ্রুপ 5 থেকে না 0 0 0 8 দ্বারা বুঝা নেই। 0 0 0 0 0 8 4 ত্রিভুজের 33 শীর্ষবিন্দু পরিকেন্দ্র নির্ণয় করো। জান বুঝতে জান কপি দিয়ে বুঝতে। দেখেন একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে 0 0 0 8 4 0। জানতে চাইছে এই ত্রিভুজের কি জানতে চাইছে? পরিকেন্দ্র পরিকেন্দ্র জানতে চাইছে। এখন পরিকেন্দ্র কাকে বলে জানেন? পরিকেন্দ্র কাকে বলে জানেন? ওই যে একদম মাঝখানে মাঝখানে যেটা যেটা থাকে থাকে পরিকেন্দ্র কেমন রাখতে হয় বলেন তো? মাঝখানে পড়াতে পারবে এটা তো বর্ণা হলে তো পড়বে বাহু তিনটাকে সম্মিলিত। সকল পরিকেন্দ্র কেমন রাখতে হয়? পরিকেন্দ্র হয় এটা না দেখছো স্যার এই যে এটা না তিনটা ত্রিভুজের শীর্ষ এক থাকবে ওটা পরিকেন্দ্র। ইব্রাহিম বলেন পরিকেন্দ্র কেমন রাখতে হয়? বৃত্তটা তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবো এটা বল। হ্যাঁ বৃত্তটা তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবো এটা বল। ওইটাই তো বললাম। একটু মনোযোগ দেন, পরে খেয়াল করো। একটু মনোযোগ দেন। এই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ও এই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা পয়েন্টে মিলবে, মনোযোগ দিয়ে শুনেন। একটা পয়েন্টে মিলবে, যেই পয়েন্টে মিলে ওই পয়েন্ট থেকে যে কোনো শীর্ষের দূরত্ব নিতে হয়, হয় এই শীর্ষ অথবা এই শীর্ষ বা এই শীর্ষ। তার মানে এইটার দূরত্ব যা হবে এইটারও দূরত্ব তাই হবে, এইটারও দূরত্ব কি হবে তাই হবে। যে কোনো একটা শীর্ষের দূরত্ব নিয়ে পরে কি করতে হয়? পরে হচ্ছে বৃত্ত আঁকতে হয়। আমি এটাও বলছি। কি বলছি বুঝছি নাকি বুঝি নাই? কি বলছি বুঝছি? হ্যাঁ পরিবৃত্ত, পরিবর্তন এটা পরিবর্তন তো গোল পরির বাইরে এটা এটাই পরিবৃত্ত। তাইলে পরিবৃত্তের যে কেন্দ্র, পরিবৃত্তের যে কেন্দ্র সেটাই কি? পরিকেন্দ্র। তাইলে এই ত্রিভুজের পরিবৃত্ত সম্পর্কে কি আইডিয়া থাকা লাগবে ম্যাথ করার জন্য? আমরা যখন ম্যাথ করতেছি তখন কি বলতেছি? এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব যা, এই কেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব তা, এই কেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব তাই। কি বলছি বুঝছি নাকি বুঝি নাই? তার মানে পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব কেমন? সমান। কি বলছি বুঝছি? কি বলছি বুঝছি? মুবিন বলেন কি বলছি? আরে যে বিন্দুটা বের হবে সেই হ্যাঁ। বিন্দু থেকে প্রত্যেকটা যে বিন্দু বাইরে সেই বিন্দুর নাম কি? পরিকেন্দ্র। ওই যে তাহলে কি? বিন্দুটা বাইরে হবে। পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব সমান। পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব সমান। ভর কেন তাহলে পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব সমান। ভরকেন্দ্র পরে বলতেছি। পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব সমান। আমাকে কি বের করতে বলছে? পরিকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে পরিকেন্দ্র বললে আমার মাথায় এই কাজটা থাকতে হবে যে স্যার পরিকেন্দ্র বের করব, পরিকেন্দ্র সম্পর্কে কি জানি? পরিকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কি হয়? সমান হয়। ধরে নিলাম এই হচ্ছে পি হচ্ছে পরিকেন্দ্র।
বুঝছেন? পি কি পরিকেন্দ্র, এটা বের করতে বলছে। আমি ধরলাম যে পি এর স্থানাঙ্ক হচ্ছে x, y। পি এর স্থানাঙ্ক কত? x, y। তাহলে এটা যদি a b c ত্রিভুজ হয়, আমি কি বলতে পারবো না যে AP BP CP? কারণ a শীর্ষ থেকে p এর দূরত্ব AP, b থেকে p এর দূরত্ব হচ্ছে BP, c থেকে p এর দূরত্ব হচ্ছে CP। যেহেতু পরিকেন্দ্র এটা, আমরা জানি পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব কি হয়? সমান হয়। কি বলছি বুঝছি নাকি বুঝি নাই? তাহলে কি এই কন্ডিশন আমি লিখতে পারবো কি পারবো না? কোনো সমস্যা আছে? তাহলে ম্যাথ শুরু করব কিভাবে? লিখবো ধরি পরিকেন্দ্রের স্থানাঙ্ক। ধরি পরিকেন্দ্রের P of x, y। পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত স্যার? P of x, y। কোন সমস্যা আছে? তাহলে এখন আমরা বলতে পারবো না, সুতরাং AP BP CP। এখন আমরা এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলেই ম্যাথের এই x আর y এর মান চলে আসবে। AP বলতে কি বোঝাচ্ছে? AP দূরত্ব কেমনে বের করব? ওই রোটের সূত্র দিয়ে। রুট ওভার দিয়ে। BP বলতে কি বোঝাইতেছে? দূরত্ব কেমনে বের করব? কি বলছি বুঝছি? তাহলে প্রথমে BP করি। BP root over x minus 0 whole square y minus 0 whole square root over x square plus y square। কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে? কার মান বের করছি? BP। এরপর AP। AP আসলে কি আসবে স্যার? root over x minus 4 whole square plus y minus 0 whole square। x square minus কি আসে? 8x plus 16 plus y square। কোনো ঝামেলা আছে স্যার? এরপরে কি? CP। হেল্প করেন। CP x, 0 whole square plus y minus 8 whole square। কোনো ঝামেলা আছে স্যার এইটুকু? আমরা সবগুলোর মান বের করলাম। AP BP CP। এখন একটা একটা করে ইকুয়াল দিব। AP ইকুয়াল কি দিব? AP আর BP সমান কি সমান না? তাহলে আমরা এই কন্ডিশনটা একবার অ্যাপ্লাই করি যে AP BP। দেখা যাবে? তাহলে AP মানে কি স্যার? AP মানে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার। আর BP মানে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দুই পাশের থেকে কি বার? রুট বার। তাহলে এখানে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 16 সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এই x স্কয়ার y স্কয়ার এই পাশে আসলে কি হবে? মাইনাস মাইনাস হইলে 0 হয়ে যাবে। তাহলে থাকলো মাইনাস 8x প্লাস 16 সমান 0। মাইনাস 8x সমান মাইনাস 16। x সমান দেখেন এটা হচ্ছে কি না? তাইলে x এর মান পাওয়া গেছে। কোন কন্ডিশন অ্যাপ্লাই করে? AP সমান BP। এরপরে কি অ্যাপ্লাই করব? BP সমান CP। বুঝছি? আপনি কি বুঝছেন? তাহলে আমার তো মেইনলি বের করতে হবে কার মান? x এর মান, y এর মান। x এর মান পাইছি কি দিয়ে? AP BP। পরেরটা y টা বের করেন। হ্যাঁ করেন। হ্যাঁ হবে। x এর মান আপনি যে কোনো সমীকরণে বসাই দেন। আর কই বসাবেন? আপনি BP এর মান জানেন? এই সমীকরণে তো বসাবেন। BP এর মান জানেন? এই সমীকরণে আননোন কয়টা? BP আননোন, y আননোন। এক সমীকরণে দুইটা আননোন থাকলে মান বের করা যায়। করেন না কেন? করা লাগে। এইখান থেকে মানটা নিয়ে করেন শুধু। পুরাটা তোলার দরকার নেই। বুঝছে না দেও? কই বুঝেন নাই বলেন। বলেন ঠিক আছে। হ্যাঁ এইটুকু বুঝছেন? এখানে কেন লিখছি? কারণ এখানে পরিকেন্দ্র বলা আছে, ঠিক আছে? এখন AP সমান BP সমান CP। তার মানে কি আমি AP কে একবার BP সমান লিখতে পারি, AP কে একবার কার সমান লিখতে পারি? CP সমান। এই যে আমি একবার AP কে BP সমান দিচ্ছি। তো
তো এপি মানে কি? এপি মানে কি? এ থেকে পি এর দূরত্ব এই আগে বের করছি। Sir, y equals 4. বিপি মানে কি? বি থেকে পি এর দূরত্ব বের করছি। এপি মানে কি? দূরত্ব। এরপর একবার ইকুয়াল দিছি, একবার ইকুয়াল দিলে কার মান বেরিয়েছে? x এর মান। আমার কি শুধু x এর জন্য হইব? Now y equals এখন এই আমার কাছে এই কন্ডিশন আছে, আপনি প্রথমে কাকে ইউজ করছেন? এপি সমান BP equals CP. এটা দিতে পারেন এপি সমান সিপি, অথবা কি দিতে পারেন? বিপি সমান সিপি, যে কোনো একটা আরেকটা ইকুয়াল দিয়ে করব। কি বলছি বুঝছি? y equals to 4 আমি করা শেষ করবো তো বুঝছেন বুঝতে Y equals to 4. 4 আছে। এই মিলা করছেন? স্যার আসলে এত পারেন না? আমরা এক লাইন স্যার এক লাইন পরে বিপি সমান সিপি দিবেন, তাইলেই হবে। কে আসছে দেখেন তো? কে আসছে? তাড়াতাড়ি করো। স্যার 3a বিয়োগ b তো শেষ হবে না, শেষ করতে এই পারবে? তো শেষ হবে। ওইটাই তো বলতেছি। এর কয়টা আর অল্প কয়টা অঙ্ক আছে? এখন তো আরেক করে শেষ হবে। 15টা হইছে কেন? আর 15টা আছে। আচ্ছা স্যার এমন করা যেতে পারে যে ধরেন যে ম্যাথ স্যার মানে ক্লাস করাইছে, এরপর প্রত্যেকটা চ্যাপ্টার আপনি একটা রিভাইজ করেন, যাতে মানে স্যার তো নোট করার মতো এরকম ইয়া করা না, স্যার জাস্ট বইলা যান যে আপনি যে ইনফরমেশনগুলো লেখা দিয়েছেন না আপনি জাস্ট বলেন, নোট হয় না আমাদের। এটা সমস্যা স্যার। আপনি একটু বলে দিয়েন স্যার, মানে সূত্রগুলো আগে একটু সুন্দর করে ইয়ে করে দিতেন। স্যার তাহলে এটা বললেই হবে, এটা বললেই হবে। নোট হবে। বাইরে কি বৃষ্টি পড়ে? এ রোজা বাইরে বৃষ্টি বাইরে পানি পড়তেছে সাউন্ড শুনতেছি। এই বাড়ি যেতে। এটা কি বুঝছেন? জি স্যার। ঠিকঠাক বুঝছেন তো? এইটাই কারোর কোনো সমস্যা আছে? না 16 নাম্বার প্রশ্ন। যাদের কাছে বই আছে 16 নাম্বার প্রশ্ন করেন। রোজা কি বিষ মেঘ খাচ্ছিস তুই? কিসের স্মেল এটা? গন্ধ শুনে আমি মরে যাবো। তাহলে পরিকেন্দ্রের জন্য কথাটা লিখে নিছেন তো, যে পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব সমান, লিখে নিছেন তো? 16 নাম্বার প্রশ্নটা পড়েন। P বিন্দু a 1, কি কত? P বিন্দু a 1, -1 স্যার টি এর স্থানাঙ্ক দেওয়া নাই, এ মানে শুধু P দেওয়া। a 1, -1 b 9, 7 6 1, 7 বিন্দু তিনটি হতে সমদূরবর্তী হলে P বিন্দুর স্থানাঙ্ক। আবার পড়েন, জোরে পড়েন, একবার শুনেন সবাই। P বিন্দু a 1, -1 ABC শুধু বলেন। আচ্ছা P হতে a b c বিন্দু তিনটি হতে সমদূরবর্তী হলে B বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আবার পড়েন। P বিন্দু a b c বিন্দু তিনটি হতে সমদূরবর্তী হলে P বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। P বিন্দু ABC হতে সমদূরবর্তী। P বিন্দু ABC হতে সমদূরবর্তী হলে P এর স্থানাঙ্ক। কি বুঝছি? ধরেন P এখানে একটা বিন্দু আছে, এই দূরে হচ্ছে A একটা বিন্দু আছে। P বিন্দু এই দূরে একটা P বিন্দু আছে, এই P বিন্দু এই দূরে একটা C বিন্দু আছে। প্রশ্ন কি বলছে? P বিন্দু A B C হতে কার থেকে? A হতে B হতে C হতে সমান দূরত্বে। তার মানে A থেকে P এর যা দূরত্ব, B থেকে P এর যা দূরত্ব, C থেকে P এর যা দূরত্ব, এই সবগুলো দূরত্ব সমান। কোশ্চেন করছি P A B C হতে সমদূরবর্তী, মানে A থেকেও যা দূরত্ব, B থেকেও তাই দূরত্ব, C থেকেও তাই দূরত্ব। যদি এমন হয় তবে P বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ক্লিয়ার স্যার? তাহলে আমি ধরে নিব যে P বিন্দুর স্থানাঙ্ক x, y। P বিন্দুর স্থানাঙ্ক কত? x, y। আর কন্ডিশন কি বুঝতেছি? কার থেকে দূরত্ব সমান? কার দূরত্ব সমান? তার মানে P থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে PA,
ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু পিসি। কি বলছি বুঝছি না কি বুঝি নাই? যে এ বি সি বিন্দু থেকে পি এর দূরত্ব সমান, অর্থাৎ পি এর সমান পিবি সমান পিসি, এটা কি লিখতে পারবো? এ বি সি থেকে পি এর দূরত্ব সমান, অর্থাৎ পি এর সমান পিবি সমান পিসি। তাহলে এই ম্যাথ করার সময় কার কার কি করতে হবে? সবগুলোর দূরত্ব বাই পি এর করতে বাই হবে। করব পিসি, তারপর একবার পি এর সমান পিবি দিব, একবার পিবি সমান পিসি দিব। এত সোজা করি। আগের ম্যাথটা অনেক সোজা ছিল, কারণ ওইখানে স্থানাঙ্কের মধ্যে 0 0 অনেকগুলো ছিল, ওইখানে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেছিল। আগের মতনই এত সোজা হবে না, মানে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনে অনেক ঝামেলা আছে। কি বলছি বুঝছি? একদম দেখতে তো আগের মতনই মনে হচ্ছে, কিন্তু আগের যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো সুন্দর ছিল। এখানে একটা ছিল 0 0, একটা ছিল হচ্ছে 0, সামথিং, আর একটা ছিল 0, সামথিং। কি বলছি বুঝছি? এখন কিন্তু 0 নাই, 0 থাকলে ক্যালকুলেশন ইজি হয়। কি বলছি বুঝছি? প্রসেস বুঝতে পারছি? এখন অল্প অল্প করে করি। তাহলে প্রথমে কার মান বের করে রাখবো? এপি পি এ। তাহলে পি এ রুট ওভার x - 1 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার। দেখেন তো বুঝে কিনা?